একসাথে জন্মানো মানেই একসাথে বাঁচা নয়। কারো কারো গল্প আয়নার মধ্যেই আটকে থাকে। আমার সাথে খেলবে? আপনাদের সকলকে আমার এই প্যারানর্মাল দুনিয়াতে স্বাগতম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের রাতটা একটু অন্যরকম, কারণ আজ আমরা শুনতে যাচ্ছি এমন একটি গল্প যেটা কেবল গল্প নয়, বরং এক সময়কার হার হিম করা বাস্তবতা। বাস্তব পৃথিবীর মধ্যেই কোনো সময় গড়ে উঠেছিল এক নিঃশব্দ জগৎ, যেখানে কথা বলতো না কেউ, শুধু তাকিয়ে থাকতো আয়নার দিকে। এই ঘটনাটি সত্য। ইতিহাসে সাইলেন্ট টুইন্স নামে পরিচিত দুটি যমজ বোনের জীবনের অন্তরালে ঘটে যাওয়া কিছু অদ্ভুত, অস্বাভাবিক এবং বেদনাদায়ক মুহূর্তকে আমরা আজ তুলে ধরছি কিছু পরিবর্তিত নামে। সব কিছু আপনারা শুনবেন একেবারে শুরু থেকে, যেখানে একটা আয়না ছিল আর ছিল দুটি ছায়া। এই গল্পের নাম টুইন সিস্টার্স। চলুন তবে শুরু করি। কিছু গল্প কল্পনা থেকে জন্ম নেয়, আর কিছু কল্পনার মতো শোনালেও আসলে সেগুলো বাস্তব। আজকের গল্পটা ঠিক সেই রকম। সত্যি একটা ঘটনা, যেটা এতটাই অদ্ভুত যে শুনে মনে হয় কোনো ভয়াবহ গল্প। এই ঘটনাটি ইতিহাসে স্থান করে নিয়েছে সাইলেন্ট টুইন্স নামে, যাদের জীবন আজও সাইকিয়াট্রির পাঠ্য বইয়ে এক অমীমাংসিত রহস্য। আমি যে গল্পটা বলছি সেটা ঠিক হুবহু সেই ঘটনা নয়। কিছু নাম, কিছু স্থান বদলে বলছি, কিন্তু ঘটনাগুলোর ছায়া এখনো বেঁচে আছে আয়নার ওপাশে। ঘটনাটা শুরু হয় 1974 সালে যুক্তরাজ্যের এক ছোট শহর এভারডেইল। গোমেজ পরিবার নতুন বাড়িতে উঠেছে। পরিবারে বাবা, মা আর তাদের দুই যমজ মেয়ে জয়া ও জিসা। দুই বোন দেখতে হুবহু এক, চলাফেরা, হাঁটা চলা, এমনকি মুখের ভাষাও একরকম। কিন্তু অদ্ভুত বিষয় হলো, তারা কাউকে কিছু বলে না। স্কুলে শিক্ষক কিছু জিজ্ঞেস করলে মুখ বন্ধ। বন্ধুরা ডাকলেও তারা মাথা নিচু করে সরে যায়। কিন্তু যখন তারা একা থাকে, তখন নিজেদের মধ্যে এক অজানা ভাষায় কথা বলে, এমন ভাষা যা কেউ কোনোদিন শোনেনি। জয়া যদি দাঁড়ায়, জিসাও দাঁড়ায়। জিসা জানালার পাশে গেলে জয়াও যায়। এমনকি একটা ঘটনা খুব নজরে পড়ে মিস হেলারের। দুই বোন ক্লাসে আয়নার সামনে দাঁড়িয়েছিল অনেকক্ষণ। তারা দুজনেই তাকিয়েছিল আয়নায়, মুখে কোনো অভিব্যক্তি নেই। মিস হেলার পরে বলেন, ওদের দেখলে একটা অস্বস্তি কাজ করে, যেন আয়নার ওপারে কিছু আছে যা ওরা দেখছে, আমরা না। বাড়িতে জিসা একদিন খাতায় লিখে চলেছে একের পর এক ক্রিপি গল্প। একটা গল্পের নাম দ্য ফায়ার ফাদার। একটা ছোট মেয়ে যে তার বাবাকে পুড়িয়ে ফেলে, কারণ আয়নায় এসে দেখে তার আসল বাবা আসলে ডিমন। মা মিসেস গোমেজ জিজ্ঞেস করলেন, এই গল্প তুমি কোথা থেকে শিখলে? জিসা কোনো উত্তর দেয় না, শুধু চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। একদিন সন্ধ্যায় গোমেজ পরিবার ডাইনিং টেবিলে বসে আছে। এমন সময় হঠাৎ মিসেস গোমেজ দেখেন বসার ঘরের বড় আয়নার গায়ে একটা লম্বা আঁচড়, যেন কেউ নখ দিয়ে চিড়ে দিয়েছে। তারা ভাবেন বাচ্চারা খেলার সময় করেছে, কিন্তু রাতে যখন সবাই ঘুমে, বাবা মা দেখেন জয়া আর জিসা আয়নার সামনে দাঁড়িয়ে, না নড়ছে না চড়ছে,
আয়নার দিকে তাকিয়ে আছে, একদম স্থির। মিস্টার গোমেজ বলে ওঠেন, তোমরা ঘুমাও না কেন? জয়া তখন বলে ওঠে, ও বলেছে আমরা আয়নায় দেখা ছাড়া ঘুমাতে পারি না। সেদিন থেকে গোমেজ পরিবার বুঝতে পারে কিছু একটা ভুল হচ্ছে, কিন্তু ঠিক কি সেটা তারা ধরতে পারেনি। আর তখনও তারা জানতো না এই আয়নার ভেতরে শুধু প্রতিচ্ছবি না, জমে উঠছে এক গোপন চুক্তি, মৃত্যুর আগ পর্যন্ত স্থায়ী এক প্যাক্ট। আয়না শুধুমাত্র একটি কাঁচ নয়, কখনো কখনো সে সাক্ষী হয় এমন কিছু চুক্তির যেগুলোর কথা পৃথিবীর কেউ জানে না। সেই নীরব চুক্তির, যেটা দুজন যমজ বোনকে দুটো ভাগ্য বেঁধে দেয়। একজন মরবে, আরেকজন বাঁচবে, এটা যেন তারা নিজেরাই ঠিক করেছিল। 1978 সাল। জয়া আর জিসা এখন তরুণী। দুই বোনের মধ্যে বাইরের পৃথিবীর সাথে সম্পর্ক আরও দুর্বল হয়ে গেছে। কোনো বন্ধুবান্ধব নেই, কারো সাথে কথা বলে না, স্কুলে প্রায় ব্যর্থ। কিন্তু নিজেরা লিখছে, আঁকছে আর ভয়ঙ্কর গল্প বানাচ্ছে। মিসেস গোমেজ বলেন, ওদের ঘরে গেলেই একটা কেমন ঠান্ডা লাগে। ঘরের আয়নাটা ওদের খাটের মুখোমুখি রাখা, আর প্রতিদিন ওরা ঘন্টার পর ঘন্টা সেই আয়নার সামনে বসে থাকে। একদিন মিস্টার গোমেজ খুঁজে পান জয়ার ডায়েরি। তার ভেতরে লেখা, আমরা ঠিক করেছি, আমরা দুজন একসাথে বাঁচতে পারি না। যদি আমি বাঁচি, জিসাকে চলে যেতে হবে, আর যদি ও বাঁচে, আমায় বিদায় নিতে হবে। আয়না আমাদের কথাগুলো শুনেছে। ডায়েরির পাশে আঁকা আছে একটা ছবির মতো, দুই যমজ মেয়ে আয়নার দুই পাশে দাঁড়িয়ে, মাঝখানে একটা ফাটা রেখা। এক পাশে আঁকা দেহ, চোখ বন্ধ, আরেক পাশে অন্যজন, চোখ খোলা। একটা পর্যায়ে তারা নিজেদের মাঝেই কথা বলা বন্ধ করে দেয়। খাবার সময়ও নীরব। ঘরে চিঠি দিয়ে কথা বলতো। চিঠিতে লেখা থাকে, তুমি আমার ছায়া চুরি করছো, আমি তোমার মুখ আর সহ্য করতে পারছি না, কেউ একজন মরলে সব মিটে যাবে। মিসেস গোমেজ বলেন, আমরা ডাক্তার দেখাই, স্কুলে পরামর্শ নিই, কিন্তু কেউ তাদের আচরণ ব্যাখ্যা করতে পারে না। একে অপরের প্রতি ভালোবাসা যেমন গভীর, তেমনি ঘৃণাও যেন বিষের মতো। সিদ্ধান্ত নেওয়া হয় দুই বোনকে সাইকিয়াট্রিক ইভ্যালুয়েশনে পাঠানো হবে। তাদের নিয়ে যাওয়া হয় এভারডেল মেন্টাল সেন্টারে, যেখানে কাজ করতেন ডক্টর মিরিয়াম। প্রথম সাক্ষাতে ডক্টর মিরিয়াম বলেন, তারা একে অপরকে ভয় পায়, আবার ছাড়তেও পারে না। তাদের ভেতরে কিছু চলছে, একটা চুক্তি, একটা বোঝাপড়া, এবং সেটা আমাদের চোখে ধরা পড়ে না, কেবল আয়নার প্রতিচ্ছবিতে ধরা দেয়। এক রাতে হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায়, জিসা ঘরে একা ছিল, কিন্তু ঘরের আয়নার দিকে তাকিয়ে কারো সাথে কথা বলছিল। তার ঠোঁট নড়ছিল, কিন্তু সাউন্ডলেস। পরের দিন সে নিজেই বলে, ও এসে বলেছে এবার ওর পালা শেষ, আমি বাঁচব, ও যাবে। ডক্টর মিরিয়াম প্রশ্ন করেন, কে বলেছে? জিসা বলেন, জয়া। বাট ইউ আর জয়া। জিসা তখন হেসে ওঠে, একটা ঠান্ডা ফাঁপা হাসি, আর বলে, তোমরা ঠিক বুঝবে না, আমরা আয়নায় চুক্তি করেছি। এই চুক্তি ছিল এক অদৃশ্য সুতোয় বাঁধা, যেটা কাউকে দেখানো যায় না, কিন্তু দুটো জীবনকে একসাথে বেঁধে রাখে। তারা ঠিক করেছিল, একজন মরলে অন্যজন মুক্তি পাবে, আর সেই সময়টা কাছাকাছি চলে এসেছিল। আমরা তখনও বুঝিনি কার জন্য অপেক্ষা করছে আয়নার ওপার। মন খারাপ করলে আমরা আয়নার সামনে দাঁড়াই, কিন্তু কেউ কেউ আয়নার দিকে তাকালেই হারিয়ে যায়। জীবনের ভেতরে কিছু জায়গা থাকে যেখানে বাঁচা আর বেঁচে থাকার মধ্যে পার্থক্য বোঝা যায় না। 1982 সাল। স্থান ব্রডমোর, ইউকে। জয়া আর জিসা গোমেজ তখন 19 বছরের তরুণী। তাদের আচরণ এতটাই ডিস্টার্বিং হয়ে উঠেছে যে এভারডেল মেন্টাল সেন্টার আর তাদের রাখতে পারে না। চূড়ান্ত সিদ্ধান্ত হয় দুই বোনকে ব্রডমোরে পাঠানো হবে। এখানে পাঠানোর কারণ শুধু মেন্টাল ডিসঅর্ডার নয়, তারা জড়িয়ে পড়েছিল অদ্ভুত সব অগ্নিসংযোগ, প্রপার্টি ড্যামেজ, এমনকি একবার লোকাল পেট শপেও আগুন ধরানোর চেষ্টাও করেছিল। সব কিছু যেন একটা গল্প বাস্তবায়নের অংশ। প্রথম দিনেই দুই বোনকে আলাদা কক্ষে রাখা হয়।
কিন্তু যতবারই তাদের আলাদা করা হয় এক অদ্ভুত জিনিস ঘটে। জয়া জ্ঞান হারায়, কাঁদে, কিন্তু জানে না কেন। জিশা নিজেকে চুলের মুঠি ধরে আঘাত করে। তারা একে অপরের কথা দূর থেকেও শুনতে পায়। নার্সেরা ভয় পেয়ে যায়। একদিন এক নার্স বলেন, আমি শুনেছি জিশা ঘুমন্ত অবস্থায় বলে উঠছে, ও এখন আয়নার ওপাশে আটকে গেছে, আমাকে আনতে হবে। ব্রডমোরে থাকাকালীন দুই বোন আলাদা আলাদা ডায়েরি লিখতে শুরু করে, কিন্তু আশ্চর্যের বিষয়, প্রতিদিন তাদের ডায়েরির ভাষা প্রায় একই। একদিনের লেখা, আমরা ঠিক করেছি, এবার ওর পালা, ও মুক্তি পাবে, আমি চলে যাব, এটা আমাদের চুক্তি ছিল, আয়না সাক্ষী। আরও ভয়ঙ্কর বিষয় হল, জিশা এবার খাওয়া বন্ধ করে দেয়। চোখের নিচে কালো ছায়া, চুল পড়ে যেতে শুরু করে, শরীর নিস্তেজ হয়। ডক্টর মিরিয়াম, যিনি প্রথম এভারডেলে তাদের দেখেছিলেন, ব্রডমোরে এসে আবার তাদের দেখেন। জিশা তাকে চুপ করে দেখে, তারপর শুধু বলে, আই এম গোয়িং টু ডাই, বাট ডোন্ট বি স্যাড, আই এম ফ্রিইং হার। ডক্টর মিরিয়াম জিজ্ঞেস করেন, তুমি কেন মরতে চাও? জিশা উত্তর দেয় না, শুধু একবার আয়নার দিকে তাকিয়ে বলে, ও আমাকে বলেছে সময় হয়ে গেছে। 1993 সালের মার্চ মাস। একদিন সকালবেলায় দুই বোনকে একটা নর্মাল ক্লিনিক ভিজিটে নিয়ে যাওয়া হচ্ছিল। জয়া গাড়িতে ছিল, কথা বলছিল, জিশা পাশে চুপচাপ। হঠাৎ জিশা কোনো আঘাত ছাড়াই অজ্ঞান হয়ে পড়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু কিছুক্ষণের মধ্যে সে মারা যায়। শরীরে কোনো রোগ নেই, কোনো বিষ নেই, কোনো হার্ট অ্যাটাকের চিহ্নও নেই। মেডিকেল রিপোর্টে লেখা হয়, কজ অফ ডেথ অ্যাকিউট ইনফ্লামেশন অফ দ্য হার্ট মাসেল, নো কজ ফাউন্ড, পসিবল সাডেন ডেথ সিন্ড্রোম। জিশা মারা যাওয়ার পরে যা ঘটল সেটাই সবচেয়ে অদ্ভুত। জয়া, যে আজীবন কথা বলতো না, একা চলতে পারত না, সে হঠাৎ স্বাভাবিক হয়ে গেল। সে কথা বলা শুরু করল, হাসল, ছবি আঁকল, এমনকি ইন্টারভিউও দিল। সে বলল, আমার বোন সিদ্ধান্ত নিয়েছিল আমাদের একজনকেই বাঁচতে হবে, ও আমাকে মুক্তি দিয়ে গেছে। অনেক সময় মুক্তি মানেই যে স্বাধীনতা নয়, কখনো কখনো কারোর হারিয়ে যাওয়া মানেই কারোর জীবনের সবচেয়ে গভীর শাস্তি। 1993 সালের এপ্রিল মাস। জিশা গোমেজের মৃত্যুর পর ব্রডমোরের কেউ এটা বিশ্বাস করতে পারছিল না। সেই মেয়ে যে কখনো কাঁদেনি, হেসে মরেছে। আর জয়া যে কথা বলতে পারত না, সে কথা বলছে ফ্লুয়েন্ট ইংলিশে। ডক্টর মিরিয়াম বলেন, ও যেন মুক্ত হয়ে গেছে, কিন্তু তার চেহারায় একরকম শূন্যতা রয়ে গেছে, যেটা বোঝায় তার একটা অংশ আর নেই। ইন্টারভিউতে সে বলে, আমরা একটা চুক্তি করেছিলাম, সেটা কেউ জানত না। আমরা দুজনেই জানতাম একজনকে যেতে হবে। ও বলেছিল সে যাবে, যেন আমি বাঁচি। ও আমাকে বলেছিল, তুমি আয়নার এই পাশে থেকে জীবনটা দেখো, আমিও ও পাশে থাকব। রিপোর্টার জিজ্ঞেস করে, তুমি কি এখনো তাকে অনুভব করো? জয়া মাথা নিচু করে বলে, প্রতিদিন আমি আয়নার সামনে দাঁড়ালে ওর নিঃশ্বাস শুনতে পাই। আমি জানি ও চলে গেছে, কিন্তু আমি একা নই। জয়া গোমেজ ব্রডমোর থেকে ছাড়া পায়। সে একটা ছোট বাড়িতে গিয়ে একা থাকতে শুরু করে, চেষ্টা করে স্বাভাবিক জীবন গড়তে, কিন্তু প্রতিদিন সকালে সে আয়নার সামনে দাঁড়ায়, একটা চিঠি লিখে দেয়ালের পাশে রাখে, ফর জিশা। সেই চিঠিতে কি থাকে কেউ জানে না। কোনো কোনো সত্য খুব ধীরে ঝরে যায়, কিন্তু কিছু চিহ্ন থেকে যায়, আয়নার উপর, ডায়েরি পাতায়, অথবা কারো নীরব চোখে। প্রায় 30 বছর পরে 2023 সালের একজন ডকুমেন্টারি ফিল্ম মেকার রায়া কাবির মানসিক হাসপাতালের পুরনো কেস নিয়ে ভিডিও তৈরি করছিলেন। একদিন ব্রডমোরের পুরনো পেশেন্ট লিস্টে চোখে পড়ে জিশা অ্যান্ড জয়া গোমেজ, দুই যমজ, একটাই আত্মা। তার আগ্রহ বেড়ে যায়। সে জয়ার খোঁজে যায়, জয়ার পুরনো বাড়িতে। বাড়িটা এখন পরিত্যক্ত, ভেতরে ধুলো জমে আছে, কোথাও কেউ নেই, তবে আছে একটা আয়না, দেয়ালের সঙ্গে দাঁড় করানো। রায় আয়নাটার দিকে তাকায়, হঠাৎ খেয়াল করে আয়নার কাঁচটা যেন অল্প কুয়াশায় ঢাকা। সে নিজের নিঃশ্বাস ভাবলেও
আয়নার সামনে দাঁড়িয়ে বুঝতে পারে তার নিঃশ্বাস আয়নায় পড়ছে না। তবুও কাঁচে জমে আছে দুটো আঙুলের ছাপ, ঠিক পাশাপাশি। রায়া ক্যামেরা চালু করে, ধীরে ধীরে সামনে এগোয়। তার ভিডিওতে শোনা যায়, এটা সম্ভব নয়, আমি একা এখানে। কিন্তু আয়নার ছায়া বলছে আমি একা নই। কে তুমি? তারপর হঠাৎ একটা ধ্বনি, এইবার তুমি বলো। রায়া পিছন ফিরে দেখে কেউ নেই। তার লেখা রেকর্ডের অংশ। আমি জানি কেউ বিশ্বাস করবে না, কিন্তু আমি বলছি, জয়া মারা গেলেও জিশা এখনো কোথাও রয়ে গেছে। তারা কেউই আয়নার ওপার হতে পারেনি। তারা যে চুক্তি করেছিল সেটা এই পৃথিবীও ভাঙতে পারেনি। বিকজ দ্য মিরর রিমেম্বার্স এভরিথিং। আজকের এই গল্পটা এখানেই শেষ করলাম। কখনো কখনো সত্যি গল্পগুলো গল্পের চেয়েও বেশি অবিশ্বাস্য হয়ে ওঠে। আয়নার সামনে দাঁড়ালে আজও অনেকেই ভাবেন, সত্যি কি সব প্রতিচ্ছবি শুধুই নিজের? এই ঘটনার প্রতিটি অংশ সত্যি ঘটনার দ্বারা অনুপ্রাণিত। আমরা শুধু কিছু নাম পরিবর্তন করেছি, কিন্তু সেই নীরবতা, সেই অভিমান, সেই অদ্ভুত ছায়াগুলো ছিল একেবারে বাস্তব। আপনাদের সময় দেবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আবার দেখা হবে এমন আরেকটি সত্য, অদ্ভুত এবং নিঃশব্দ গল্পে। সবাইকে শুভরাত্রি। Like and subscribe.